হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পড়াশোনা মন দিয়ে করছো নিশ্চয়। মন দিয়ে পড়াশোনা করো। সামনে তো স্কুল খুলবে এবং পরীক্ষা হবে এবং সেই পরীক্ষায় ভালোভাবে পাস করতে হবে। যাই হোক, আজকে তোমরা বই খোলো। আজকে তোমাদের বইয়ের বিজ্ঞান ও পরিবেশের 92 পেজটা খোলো। সেখানে দেখো শক্তি শৃঙ্খলের প্রাথমিক ধারণা, অর্থাৎ শক্তি শৃঙ্খলের ধারণা। এই বিষয়ে যে শক্তি কি শৃঙ্খলের ধারণা, দ্য বেসিক কনসেপ্ট অফ এনার্জি চেন, শক্তি শৃঙ্খলের প্রাথমিক ধারণা। তোমরা তো জানো যে সবুজ উদ্ভিদই কেবল সূর্য আলোকের সাহায্য নিয়ে নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে। অর্থাৎ সবুজ উদ্ভিদ, ক্লোরোফিলযুক্ত উদ্ভিদই হলো উৎপাদক। তোমাদের বাড়ির আশেপাশে নিশ্চয় দেখেছো যে ছোট ছোট ঘাস জমে, সেখানে ঘাস ফড়িং থাকে, ব্যাঙ থাকে, সাপ থাকে। অন্যান্য যে আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্য যেমন রাজস্থান, সেখানে ময়ূর দেখা যায়, আমাদের আকাশে বাজ পাখি দেখা যায়। এবার যে ফড়িং কি খায়? উৎপাদক, অর্থাৎ সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। আর অন্যান্য যে সমস্ত জীবের শরীরে ক্লোরোফিল নেই, তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এই যে আমরা বা অন্যান্য যে সমস্ত প্রাণী আছে, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে উদ্ভিদের উপর আমরা নির্ভরশীল। অর্থাৎ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে নিজের মূলম দ্বারা শোষিত জল, পরিবেশের কার্বন ডাইঅক্সাইড, পাতার ক্লোরোফিল এবং সূর্যালোকের সাহায্য নিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে। যে খাদ্য উৎপাদন করে সেই খাদ্যের কিছু অংশ তারা নিজেরা ব্যবহার করে, বাকি অংশ তোমাদের যে এই যে আমরা বা অন্য যে সমস্ত প্রাণীগুলো আছে তারা যে খেয়ে বেঁচে আছে। তাহলে যে এই যে শক্তি শৃঙ্খলটা কি? যে উদ্ভিদ খাদ্য উৎপাদন করে। ধরো আমরা প্রথম থেকেই ধরি, তোমাদের পরিবেশের কথাই ভাবি, যেমন ঘাস ফড়িং ঘাস খায়। তাহলে ফড়িং প্রথম খাদ্য। ফড়িংকে ব্যাঙে খায়, ব্যাঙ হলো দ্বিতীয় শ্রেণীর খাদ্য। আবার ব্যাঙকে সাপে খায়, তাহলে সাপ হলো তৃতীয় শ্রেণীর। এই সাপকে ব্যাঙকে সাপে খায়, তাহলে সাপ হলো তৃতীয় শ্রেণীর খাদ্য। আবার অনেক সময় দেখা যায় এই তৃতীয় শ্রেণীর খাদ্য ময়ূর পাখির দ্বারা, ময়ূর পাখিতে সাপ খায়, আবার বাজ পাখিতেও সাপ ধরে নিয়ে যায়, অর্থাৎ সর্বোচ্চ শ্রেণীর খাদ্য। তাহলে উৎপাদক প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। আবার কিছু কিছু প্রাণী আছে যারা শাকসবজিও খায়। আবার চিংড়ি মাছ যেমন ওটা তো ইনসেক্ট পর্বের প্রাণী, তারা প্রথম শ্রেণীর খাদকও খায়, আবার দ্বিতীয় শ্রেণীর খাদকও খায়। এদেরকে বলা হয় সর্বভূক। যেমন আমরা সমগ্র মানবকুল, অর্থাৎ মানুষেরা কিন্তু সর্বভূক। এরা সবজিও খায়, তারপরে তোমার যে ব্যাঙও খায়, মাছও খায়। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় যে ময়ূর পাখিও খাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে মানুষ সর্বভূক। এরকম আরো কিছু প্রাণী আছে, যেমন আরশোলাও সর্বভূক। তাহলে দেখা যাচ্ছে যে উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদ হলে উৎপাদক, এরা খাদ্য উৎপাদন করে। উদ্ভিদের কাছ থেকে উদ্ভিদ যত পরিমাণ খাদ্য উৎপাদন করে তার 10% প্রথম শ্রেণীর খাদক অর্থাৎ ফড়িং গ্রহণ করে। আবার ফড়িং যতটা খাদ্য গ্রহণ করে তার 10% দ্বিতীয় শ্রেণীর খাদক অর্থাৎ ব্যাঙ গ্রহণ করে। ব্যাঙ যতটা খাদ্য গ্রহণ করে তার 10% তৃতীয় শ্রেণীর খাদক গ্রহণ করে। তাহলে দেখা যাচ্ছে যদি ফড়িং ঘাসকে 100% শক্তি অর্জন করে, সে 100% শক্তির মধ্যে 10%
ব্যাঙে খায়, মানে হচ্ছে কি ব্যাঙ পাবে আর কি। তাহলে হচ্ছে কি ফড়িংয়ের কাছে ফড়িংয়ে যদি 100% থাকে, 100%-এর মধ্যে 10% পেল ব্যাঙ। আবার ব্যাঙ যদি 100% শক্তি সঞ্চয় করে, সেই হচ্ছে কি শক্তি 10% হচ্ছে কি পাবে তৃতীয় শ্রেণীর হচ্ছে কি খাদক, অর্থাৎ সাপ পাবে। আবার সাপ যে শক্তি অর্জন করে তার হচ্ছে কি 10% ময়ূর পাখি বা হচ্ছে তোমার হচ্ছে কি বাজ পাখি হচ্ছে কি গ্রহণ করে। একে বলা হয় বিজ্ঞানী রেমন্ড লিন্ডম্যানের ল অফ 10%। ল অফ 10%, এটা খুব ভালো করে মনে রাখবে যে বিজ্ঞানীটার নাম হচ্ছে কি রেমন্ড হচ্ছে কি লিন্ডেম্যান। রেমন্ড লিন্ডেম্যান ল অফ 10% এই নীতিটা পরিচালন করেন বিভিন্ন রকমের গবেষণার মাধ্যমে। তাহলে বাকি 90% থাকলো, 10% কেন্দ্র 90% থাকলো। এখন উদ্ভিদ হোক আর প্রাণী হোক, তাদের দিকে শারীরবৃত্তি হচ্ছে কি কাজের জন্য কিছু পরিমাণ শক্তি তো তারা তো খরচ করেই। আর হচ্ছে কি বাকি হচ্ছে কি শক্তি উদ্ভিদ বা হচ্ছে কি প্রাণীর মৃত্যু ঘটে, তাদের শরীরের পচন সৃষ্টি হয়, পচনের ফলে সেই তাদের যে মানে হচ্ছে কি যে অবশিষ্ট যে শক্তি তা মাটির সঙ্গে মিশে যায়। এই হচ্ছে কি শক্তি তার পরবর্তী হচ্ছে কি খাদক তা গ্রহণ করতে পারে না। তাই এই হলো তোমার হচ্ছে ল অফ 10%, অর্থাৎ উৎপাদক প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর হচ্ছে কি খাদক, এবং আমরা তৃতীয় শ্রেণীর খাদক পর্যন্ত জানি, কিন্তু তৃতীয় শ্রেণীর খাদককেও কিছু কিছু হচ্ছে কি প্রাণী আছে তারা ভক্ষণ করে, তারা সর্বোচ্চ শ্রেণীর খাদক। তাহলে 10% নিয়মটা ভালো করে মনে রাখবে যে ঘাস অর্থাৎ উদ্ভিদ যে শক্তি সঞ্চয় করে, তাহলে হচ্ছে ঘাস বা উদ্ভিদ, মানে উদ্ভিদই তো, ঘাসও তো উদ্ভিদ, তাহলে হচ্ছে কি উদ্ভিদ বা ঘাস যে শক্তি অর্জন করে তার 10% কে খায়? প্রথম শ্রেণীর হচ্ছে কে খাদক। প্রথম শ্রেণীর খাদককে ঘাস ফড়িং অথবা খরগোশ। আবার খরগোশ বা ঘাস ফড়িং যে পরিমাণ শক্তি সঞ্চয় করে তার হচ্ছে কি 10% দ্বিতীয় শ্রেণীর খাদক গ্রহণ করে। আর দ্বিতীয় শ্রেণীর হচ্ছে কি খাদক তার কে হলো? ব্যাঙ। তা ব্যাঙ যে শক্তি সঞ্চয় করে, যদি 100% শক্তি সঞ্চয় করে তার 10% তৃতীয় শ্রেণীর খাদক অর্থাৎ সাপ পেয়ে যায়। তা এই হচ্ছে কি নীতিকে, এই 10% এর নীতিকে তিনি হচ্ছে কি প্রকাশ করেছিলেন বিজ্ঞানী রেমন্ড লিন্ডেম্যান। তা বাকি 90% কথা যা জানা গেল। আমাদের হচ্ছে কি শক্তির সমস্যা, এর পরবর্তী হচ্ছে শক্তি হচ্ছে কি সমস্যা, অর্থাৎ এই যে আমাদের রানীগঞ্জ বা বিহারের ঝুড়িয়া যে কয়লা খনি ছিল, কয়লা খনি আজ শেষ পর্যায়ে। তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে আরব বা মধ্যপ্রাচ্যে যে সমস্ত হচ্ছে কি খনিতে প্রচুর পরিমাণে তেল পাওয়া যায় সেগুলোও ফুরিয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে হচ্ছে কি যে যে শক্তি সমস্যা, অর্থাৎ হচ্ছে কি ভূগর্ভের মধ্যে যে সমস্ত শক্তিগুলো ছিল সেটা তুমি কয়লাই বলো, আর হচ্ছে কি পেট্রোলই বলো, কিংবা হচ্ছে কি প্রাকৃতিক হচ্ছে কি গ্যাস, সেগুলোর সঞ্চয় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। তাহলে শেষ পর্যন্ত যদি সব শক্তি ফুরিয়ে যায় তাহলে তো আমাদের তো বিরাট সমস্যার মধ্যে হচ্ছে কি পড়বো। সেই জন্য আমরা এই পরিচালিত হচ্ছে শক্তির সাথে সাথে আমরা অপরিচালিত কিছু শক্তিও আমরা ব্যবহার করে থাকি, যেমন হচ্ছে কি সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস হচ্ছে কি শক্তি ইত্যাদি। আর যে তাহলে দেখা যাচ্ছে যে আমরা শক্তির হচ্ছে কি উৎসের প্রকারভেদ, শক্তির উৎসের প্রকারভেদ, অর্থাৎ কোথা কোথা থেকে আমরা হচ্ছে কি শক্তি হচ্ছে কি পাই। অনবীনীকরণ যোগ্য, অনবীনীকরণ মানে একবার ফুরিয়ে গেলে আর দ্বিতীয়বার পাওয়া যাবে না। সেগুলো কি? কয়লা, মনে রেখো, কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এটা হলো কি অনবীনীকরণ যোগ্য জ্বালানি বা শক্তি। আর নবীনীকরণ হচ্ছে কি যোগ্য শক্তিগুলো কি? যে শক্তি ব্যবহার করলেও ফুরায় না, সেটা হচ্ছে কি সৌর শক্তি, অর্থাৎ সূর্য আলোক থেকে, সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমরা যে কাজগুলো করি এখন সৌর শক্তির হচ্ছে কি মাধ্যমে আমরা বিভিন্ন রকম বাস চালাচ্ছি। আমরা হচ্ছে কি সৌর কোকার অর্থাৎ সূর্য শক্তিকে কাজে লাগিয়ে আমরা হচ্ছে কি ভাত রান্না করছি। তারপর হচ্ছে কি সৌর লাইট, বিভিন্ন জায়গায় যেখানে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি সেই সমস্ত পাহাড়ি অঞ্চলে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আলো জ্বালানো হয়।
আর তারপরে তোমার হচ্ছে জোয়ার ভাটার শক্তি, অর্থাৎ জোয়ার ভাটার হচ্ছে কি শক্তির সাহায্যে যে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি, অর্থাৎ জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগাতে পারি। ভূগর্ভস্থ তাপ শক্তিকে আমরা কাজে লাগাতে পারি। তারপরে হচ্ছে কি বায়ু শক্তি। বায়ু শক্তি হলে কি বায়ু হচ্ছে কি শক্তির হচ্ছে কি সাহায্যে আমরা টারবাইন করে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। জৈব গ্যাস হচ্ছে কি শক্তি। এই হচ্ছে কি শক্তিগুলো আমরা হচ্ছে কি ব্যবহার করতে পারি। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে যে অনবীনীকরণযোগ্য শক্তি কোনগুলো। তাহলে তোমাদের উত্তর হবে কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস। আর নবীনীকরণযোগ্য তাহলে শক্তি কোনগুলো হবে? সৌরশক্তি, জোয়ার ভাটার হচ্ছে শক্তি, বায়ু শক্তি এবং জৈব হচ্ছে কি গ্যাস শক্তি। তো এইগুলো তোমাদের হচ্ছে ভালো করে জানতে হবে। তা তোমরা তাহলে ভালো করে হচ্ছে পড়বে। এটা হচ্ছে যে আমাদের শক্তি শৃঙ্খলের প্রাথমিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ এনার্জি চেন। তাহলে উৎপাদক কারা তোমার জানতে হবে, প্রথম শ্রেণীর খাদক কারা জানতে হবে, দ্বিতীয় শ্রেণীর খাদক জানতে হবে, তৃতীয় শ্রেণীর খাদক। অর্থাৎ উৎপাদক সবুজ উদ্ভিদ, প্রথম শ্রেণীর খাদক হচ্ছে কি ফড়িং অথবা খরগোশ বলতে পারো। দ্বিতীয় শ্রেণীর খাদক ব্যাঙ, তৃতীয় শ্রেণীর খাদক সাপ বা হচ্ছে কি অন্য যে কোনো প্রাণী, ময়ূর বলতে পারো, কিংবা হচ্ছে কি বাজ পাখি বলতে পারো। তারপরে হচ্ছে কি যে সর্বভোগ কারা, যারা হচ্ছে কি উদ্ভিদ উৎপাদকও খায়, প্রথম শ্রেণীর খাদক খায়, দ্বিতীয় শ্রেণীর খাদকও খায়, তাদের বলা হয় সর্বভোগ, অর্থাৎ সব জিনিসই তারা খায়। তারপরে শক্তি 10% স্থানান্তর, অর্থাৎ উদ্ভিদ যে শক্তি সঞ্চয় করে তার 10% প্রথম খাদকে, তারপর তার 10% হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর খাদক, তার 10% তৃতীয় শ্রেণীর খাদক। এটাকে ল অফ 10% বলা হয়। বাকি হচ্ছে শক্তি 90% জীব বা উদ্ভিদ তাদের নিজেদের জৈবিক কার্য পরিচালনার জন্য ব্যয় করে, বাকি শক্তি মাটির সঙ্গে মিশে যায়। শক্তির উৎসের প্রকারভেদ, যে অনবীনীকরণযোগ্য শক্তি কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস। আর নবীনীকরণযোগ্য শক্তি হচ্ছে সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি, বায়ু শক্তি, জৈব গ্যাস শক্তি আর ভূগর্ভস্থ তাপ শক্তি ইত্যাদি। আজকে এই পর্যন্ত, মন দিয়ে পড়াশোনা করো। তারপরেই তোমাদের হচ্ছে কি পরের দিন আমরা এই ব্যাপার নিয়ে আরেকটা